এনসিপি যেহেতু নতুন দল, হয়তো নির্বাচনী অভিজ্ঞতা তাদের কম, এটা আমরা ধরে নিতে পারি। তো সেই আঙ্গিকে তারা নির্বাচনকে কিভাবে দেখছেন, এবং আমরা ইতিমধ্যে দেখেছি অনেকগুলো দলেরই, আমি শুধু এনসিপি বলবো না, এগেন ওরা নতুন দল, অনেকগুলো দলেরই অনেকের মুখ দিয়ে আমরা অনেক ধরনের কথা শুনেছি যেগুলো আসলে দলীয় নেতৃবৃন্দ বা একটা আপনার দায়িত্বশীল দলের নেতৃবৃন্দ থেকে আশাভাজন না। তো ওরকম এনসিপির কিছু নেতৃবৃন্দ কথা বলছেন, অনেকেই বলছেন এগুলো না করাই ভালো আমি মনে করি। একই সাথে আপনার বেশ কিছু আলোচনা এখানে এসেছে। দেখেন, অনেক দিন ধরে বাংলাদেশকে বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা অনেকের মধ্যে আছে। স্পেশাল কিছু চিন্তাবিদ আমাদের দেশে আছেন, কেউ হয়তো পাগড়ি পরেন, কেউ পরেন না, যাদের ফলোয়াররাও কিন্তু এখন সরকার থেকে শুরু করে অনেক জায়গায় খুব শক্তভাবে প্লেসড। আবার গত 12 মাসে আমরা দেখেছি এগেন সরকার, মানে সরকার প্রথমে যেটা বলছিলাম আর কি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী। এখন আপনি যদি বাইরে চলে আসেন, সরকার অপারেশনাল সরকার যেটা, কাঠামোগত সরকার যেটা, অ্যাডমিনিস্ট্রেশন, সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে বেশ কিছু ধরনের লোকজন আপনার তারা পদায়ন পেয়েছে বা রেসপন্সিবিলিটি, দায়িত্ব পেয়েছে, যারা একে তো একটা বড় গ্রুপের ভিতরে আছে যারা একসময় এর আগের স্বৈরাচারের সঙ্গী ছিল, আর আরেকটা গ্রুপ নতুনভাবে ইনক্লুডেড হয়েছে এই সরকারি অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে, যারা লিবারেল ডেমোক্রেসি, মানে আমরা যে জিনিসটা চাই। আমি জানি এনসিপি তাদের জুলাই ডিক্লারেশন তারা যেটা ফেব্রুয়ারিতে দিয়েছিল, ওখানে তারা লিখেছে সেকেন্ড রিপাবলিক, বাট তারাও কিন্তু মোর অর লেস বড় দাগে লিবারেল ডেমোক্রেসির কথাই বলেছে। সো তাহলে আসলে সেকেন্ড রিপাবলিকের দরকার নেই, সেটা ভিন্ন আলোচনা। আমার যতটুকু মনে আছে তারা একটা মধ্যপন্থী প্রক্রিয়ার কথা বলেছে। তারা বলছেন তারা সেন্ট্রিস্ট প্লুরালিস্ট পার্টি, সেটা ভিন্ন কথা। আমি জাস্ট বলছি মানে কোর আইডিওলজি যেটা আর কি লিবারেল ডেমোক্রেসি, যেমন মনে করেন বিএনপির কোর আইডিওলজি লিবারেল ডেমোক্রেসি, আওয়ামী লীগের কোর আইডিওলজি শেখ হাসিনা মানে নাই, বাট পার্টিগত কোর আইডিওলজি ছিল লিবারেল ডেমোক্রেসি। আমার দল এনডিএম এর কোর আইডিওলজি লিবারেল ডেমোক্রেসি। সব দলের কিন্তু লিবারেল ডেমোক্রেসি না। যেমন মনে করেন অনেক দলের কোর আইডিওলজি আপনার কমিউনিজম, অনেক দলের কোর আইডিওলজি আপনার কি বলে শরিয়া। সো ওই জায়গায় বলছি কোর আইডিওলজিতে আসলে আমরা সবাই মোটামুটি এক। তো ওই জায়গা থেকে বলছি যে মানে সরকারের অনেক জায়গায় এরকম অনেক লোকজন বসেছে, অনেক চিন্তাবিদ আছে যাদের ভিন্ন ধরনের চিন্তাধারা, যেগুলো হয়তো আমাদের গণতন্ত্র থেকে দূরে নিয়ে যেতে পারে বা দূরে নেওয়ার একটা প্রচেষ্টা আছে। এগুলো চলছে ভাই। এখন কেউ এটাকে অদৃশ্য শক্তি বলছে, কেউ আমরা হয়তো সামনে অ্যাক্টিভ শক্তি হিসেবে দেখছি, এবং এদের একটা প্রচেষ্টা আছে। দেখেন, তরুণরা সবচেয়ে, উইথ নো ডিসরেসপেক্ট, তরুণদেরকে অসম্মান না করেই বলছি যে তরুণরা তরুণ কারণ তাদের অভিজ্ঞতা কম, তার জন্যই তারা তরুণ, এবং তার জন্য কিছু ধরনের মানুষজন তাদেরকে হয়তো ম্যানিপুলেটও করতে সক্ষম হতে পারেন অনেক ধরনের কথাবার্তা। কিন্তু এই তরুণরাই তো সাহস নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়েছে বলেই বিশ্বের পরিবর্তন হয়েছে। দাঁড়ান, বন্দুকের সামনে আমরা সবাই দাঁড়িয়েছিলাম প্রথমত, এটা হলো একটা। হ্যাঁ, আমরা সবাই দাঁড়িয়েছে, যেহেতু তরুণদের কথা বললেন তাই সেই কথা বললাম। তাহলে তরুণদের সাথে সবাই যদি দাঁড়িয়েছে, তাহলে শুধু তরুণ কেন বলবেন? আর দুই হলো যে বিশ্বের আজ পর্যন্ত কোনো আন্দোলন আছে যেখানে তরুণরা দাঁড়ায় নাই? ৭১ কি তরুণরা না বুড়ারা দাঁড়িয়েছিল? মানে ৫২-তে তরুণরা না বুড়ারা দাঁড়িয়েছিল? আপনি যে কোনো রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন যান, মানে আমেরিকান রেভলিউশন যান, যে কোনোটাতে যান, এটা তরুণরাই তো দাঁড়ায় ভাই। তরুণরা শরীর দিয়ে দাঁড়ায়, আর যারা বয়োজ্যেষ্ঠ তারা তাদের মেধা দিয়ে দাঁড়াতে চেষ্টা করে। এই আন্দোলনটা হয়তো একটু ডিফারেন্ট ছিল, যেখানে সব বয়সী লোকজনই রাস্তায় দাঁড়িয়ে গেছে, সব বয়সী, মানে হাসিনা বিরোধী আন্দোলন, যেটা আর কি ভাইও বলছিলেন যে মানে এখানে আমরা সবাই এক হয়ে গেছি, এবং আমরা কি কারণে এক হয়েছি এটা যে কোনো একজন বলাটা মুশকিল। না, এখন এটা বলেন যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যে বিতর্ক, এই বিতর্কের শেষ কোথায়? দেখেন, বিতর্ক করতে চাইলে তো বিতর্ক কোনো শেষ নেই। যারাই বিতর্ক প্রতিযোগিতায় ছোটবেলায় অংশগ্রহণ করেছে তারা জানে ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, টপিক যদি আপনাকে দিয়ে দেওয়া হয় আপনি দিনের পর দিন সেটা নিয়ে বলতে পারবেন। বিতর্ক এইভাবেই কাজ করে, এটাকেই বলে দ্য আর্ট অফ রেটরিক। তো স্যার, বিতর্কে না যে আসলে আমাদের মূল, সবসময় মূল আমাদের লক্ষ্যটা ছিল দেশটাকে কিভাবে আমরা গড়তে পারি। তো এই যে এখন কিছু আলোচনা আসলে, দেখেন গত এপ্রিল মাস থেকে এই অগাস্ট মাসের ভিতরে সিলেটের সাদা পাথর গায়েব হয়ে গেছে। আচ্ছা, এখন যে কোনো কিছু হয়ে গেছে, এটার জন্য দায়ী কে? সরকার। সরকারের বাইরে আপনি অন্য কাউকে দায়ী করতে আসলে পারেন না। একটা দলকে দায়ী করতে পারেন না, যে চুরি করেছে তাকে দায়ী করতে পারেন, যদি ডাকাতি গ্রুপ হয়ে থাকে তাকে দায়ী করতে পারেন,
যেমন মনে করেন আওয়ামী লীগ সরকার যখন ছিল, যা কিছু হয়েছে যেটাই করুক না দোষ, তো ভাই আমরা আওয়ামী লীগ সরকারকে দিব। কেন? কারণ সরকার সেটা কেন ঠিক করতে পারে নাই। সরকার পারছে না কেন সেটা বলে, কোথায় ছিল? পারছে না কেন? পারছে না তো অনেক ধরনের ইনএফিশিয়েন্সি, অনেক ধরনের ইনএফেক্টিভনেসের জন্য। এবং আরেকটা বড় কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার যখন অনেক লম্বা সময় থাকে তাদের পারার কথা না। যেমন আমি আপনাকে পার্সোনালি একটা কথা বলি, আমি বেশ কয়েকজন মানে মাননীয় প্রধান উপদেষ্টা কখনো এই কথাটা আমাকে বলেননি, বাট তার কাছের বেশ কয়েকজনের কাছ থেকে আমি এই কথাটা শুনেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা এই টাইপের হয়তো দুঃখ ব্যক্ত করেছেন যে আমি তো রাজনৈতিক দলের সরকার চালাই না, সো আমি প্রধানমন্ত্রী আর বাকি মন্ত্রীরা আমার দলের নেতা, এটা তো না, সো কেউ তো আমার কথা শুনে না, সো আমি কাউরে আমার উপদেষ্টা মণ্ডলী সবাই আমার কথা শুনাইতে পারি না। এই ধরনের নাকি সর্ট অফ দুঃখ প্রকাশ। এগেন আমি ওনার কাছ থেকে শুনি নাই, ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় আপনি শুনেন, আমি ব্যক্তিগত পর্যায়ে এবং ওনার কাছ থেকে শুনি নাই, বাট পয়েন্টটা হলো ইটস সিম্পটোম্যাটিক। যেটাই শুনবেন সেটা সিম্পটোম্যাটিক। তো সিম্পটোম্যাটিক হলো যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন অনেক লম্বা সময় থাকে তারা, এবং তারা দেখেন শুরুতেও মানে একদম প্রথম থেকেও আজ পর্যন্ত মানে একদম এই অগাস্টে মানে এক বছর পর এই অগাস্টের 5 তারিখে এসে প্রথমবার মাননীয় প্রধান উপদেষ্টা কোনো একটা রোড ম্যাপ দিয়েছেন যে আচ্ছা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর আগ পর্যন্ত কিন্তু কোনো সময় ওনার কোনো আলোচনায় আমরা একদম মানে দিশাহীনভাবে দেশ হাঁটছিল, কোনো রোড ম্যাপ নাই। কিন্তু মানে আপনি বলেন সংস্কার, আচ্ছা সংস্কারের যে একটা রোড ম্যাপ যে আচ্ছা ঠিক আছে আমি এত তারিখে কমিশন বসাবো, এত মাসের জন্য কমিশন থাকবে, এত মাসের তারপর কমিশন আলোচনা করবে, এগুলো একদম পরিষ্কার একটা রোড ম্যাপ কখনোই আমরা পাই নাই। সো